নমস্কার। যারা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে চান তাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি। অনেকেই কিছুদিন আগে যে অ্যাপটা ডাউনলোড করেছিলেন সেটা ঠিকমতো কাজ করছে না। তাই পুরনো অ্যাপটা আগে আপনার মোবাইল থেকে ডিলিট করে দিন এবং তারপর কর্মসাথী পরিযায়ী শ্রমিকের অফিসিয়াল ওয়েবসাইটে আসুন। ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে আপনারা ডাইরেক্টলি আসতে পারেন। এখানে এসে আপনারা নতুন শ্রমশ্রী অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করবেন। নতুন অ্যাপ ডাউনলোড করার পর প্রথমে আপনাকে পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করতে হবে এবং তারপর শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার অপশন পাবেন। কিন্তু কিভাবে আবেদন করবেন, কি ডকুমেন্ট লাগবে আর তার পুরো প্রসেসটা কেমন হবে সবকিছু আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেব। এবার দেখা যাক নতুন শ্রমশ্রী অ্যাপে কি পরিবর্তন এসেছে। আমি এখন অ্যাপটা ওপেন করছি। এটা হলো নতুন অ্যাপ। আগের ভার্সনে আপনারা দেখেছেন অ্যাপ ওপেন করার সঙ্গে সঙ্গে প্রথমে লগইন আইডি, পাসওয়ার্ড এবং নিচে রেজিস্ট্রেশন অপশনটা পাওয়া যেত। কিন্তু এবার কি বলা হচ্ছে দেখুন, এখানে স্পষ্ট লেখা আছে 2025 সালে যারা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে চান তাদের আগে কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। যদি আপনি এখনও রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে সরাসরি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন না। সবচেয়ে ভালো ব্যাপার হলো এই নতুন অ্যাপ থেকে আপনারা কর্মসাথী পরিযায়ী প্রকল্পে আবেদন করতে পারবেন। এর জন্য আলাদা করে কম্পিউটার বা পিসি ব্যবহার করার কোনো দরকার হবে না। মোবাইল থেকেই পুরো প্রসেস সম্পন্ন করা যাবে। এই রিলেটেড একটা ভিডিও আমি আগেই বানিয়ে রেখেছি, সেটা একবার দেখে নিলে আপনাদের আরও পরিষ্কার ধারণা হবে। তারপর এখানে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। তারপর স্থায়ী নিবন্ধীকরণের জন্য প্রয়োজনীয় তথ্য দিন, এরকম কিছু ডিটেলস চাওয়া হচ্ছে এখানে। তারপর এখানে অ্যাপ্লাই প্রসেস সম্পর্কে কিছু জিনিস বলা হয়েছে। এখানে ইংরেজি এবং বাংলা দুটোতেই বলা আছে। অ্যাপ্লাই করার প্রসেসটা আমি এবার দেখিয়ে দিচ্ছি। এখন আমি প্রসিড অপশানে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লোকেশন অ্যাক্সেস চাইছে, মানে আপনি কোথা থেকে আবেদন করছেন সেটা অ্যাপ জানতে চাইছে। এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই লোকেশন অ্যাক্সেস এনেবল করতে হবে। এখানে 3টে অপশান আসবে, ওয়াইল ইউজিং দ্য অ্যাপ, অনলি দিস টাইম, ডোন্ট অ্যালাউ। আমি সাজেস্ট করব আপনারা ওয়াইল ইউজিং অ্যাপ সিলেক্ট করবেন, কারণ যখনই আপনারা এই অ্যাপ ব্যবহার করবেন তখনই যেন আপনার লোকেশানে এনেবল থাকে। আমি এখন ওই অপশানটা সিলেক্ট করছি। এবার এখানে যারা অলরেডি পরিযায়ী শ্রমিক হিসেবে অ্যাপ্লাই করে নিয়েছেন তারা এখান থেকে লগ ইন করতে পারবেন। আর যারা ফার্স্ট টাইম করবেন সেক্ষেত্রে তাদের রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশানে ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বার এন্টার করবেন, তারপর জেনারেট ওটিপি করবেন। একবার এই অপশানটায় ক্লিক করবেন, বারবার করবেন না, তাহলে কিন্তু ঘন ঘন ওটিপি চলে আসবে। তারপর ওটিপিটা এখানে এন্টার করে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবেন। এখানে আমার ফোনে ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা এখানে এন্টার করে ভ্যালিডেট করছি। ভ্যালিডেট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেক্সট পেজটা ওপেন হয়ে গেল। এখানে আপনার নাম, আধার নাম্বার এবং আপনার গার্জেনের নাম হিসাবে বাবা অথবা হাজব্যান্ডের নাম এখানে এন্টার করে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখানে ফোন নাম্বার এন্টার করবেন। তারপর আপনার ফোনে ওটিপি চলে আসবে, ওটিপি এন্টার করে ভ্যালিডেট ওটিপি করবেন। ওটিপি এন্টার করার পর আপনাকে এখানে অনেকগুলো স্টেজে মেন ফর্মটি এন্ট্রি করতে হবে। ফর্ম ফিল আপে কিছু পরিবর্তন এসেছে, সেটাও এবার আমরা দেখে নেব। এখানে একটা আপৎকালীন ফোন নাম্বার দিতে হবে, বন্ধু অথবা আত্মীয়র, মানে আপনার বাড়ির কারো হতে পারে অথবা অন্য কোনো ব্যক্তিরও হতে পারে। এটা এখানে এন্টার করে দেবেন, এটা ম্যান্ডেটারি, এটা আপনাকে দিতেই হবে। পেজটির একটু উপর দিকে তুললে আপনার গার্জেনের নাম হিসেবে আপনি যার নাম দিয়েছেন সেটা শো হবে। তারপর আপনার জেন্ডার সিলেক্ট করবেন, আপনার ধর্ম এখান থেকে সিলেক্ট করবেন, আপনার ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার জন্ম তারিখ এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার আধার নাম্বারটা এখানে শো হবে। আপনার রেশন কার্ডের ধরন এখান থেকে চুজ করে নেবেন, রেশন কার্ড নম্বর এখানে এন্টার করবেন এবং ভোটার কার্ড নম্বর এন্টার করে সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর আপনার স্থায়ী ঠিকানা, মানে পশ্চিমবঙ্গের স্থায়ী ঠিকানা যেটা আছে সেটা এখানে এন্টার করতে হবে। প্রথমে ডিস্ট্রিক্ট, তারপর সাব ডিভিশন বা মহকুমা, তারপর ব্লক সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন চুজ করবেন, পিনকোড এন্টার করবেন। তারপর আপনার পুরো অ্যাড্রেসটা ভিলেজ, পোস্ট এই আকারে পরপর লিখে সেভ অ্যান্ড নেক্সট করবেন। তারপর আপনার কর্মস্থলে বিবরণ দিতে হবে। এখানে এ, বি এই দুটো অপশান আছে। আগে কিন্তু 4টি অপশান ছিল যারা ভবিষ্যতে যেতে চায়, কিন্তু এক্ষেত্রে এখন এখানে যারা শুধুমাত্র বাইরে কাজ করছে, মানে পশ্চিমবঙ্গের বাইরে যারা কাজ করছে কিন্তু দেশের মধ্যে কাজ করছে, তাদের জন্য এ অপশান। আর যারা ভারতের বাইরে কাজ করছে তাদের জন্য বি অপশান। এবার বি অপশান যদি চুজ করেন সেক্ষেত্রে আপনাকে কোন দেশে কাজ করছেন, আপনি কোথায় কাজ করছেন, সেখানকার ঠিকানা এবং পাসপোর্ট নাম্বার এন্টার করে সেভ অ্যান্ড নেক্সট করবেন। কিন্তু আপনি যদি শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাইরে কাজ করেন কিন্তু ভারতের মধ্যে কাজ করেন, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। আপনার স্টেট আর পুলিশ স্টেশনটা এখান থেকে চুজ করে নিয়ে, পুলিশ স্টেশন বলতে এখানে আপনি যেখানে কাজ করছেন সেই অঞ্চলের পুলিশ স্টেশন চুজ করে নিয়ে সেভ অ্যান্ড নেক্সট করবেন। আগে যে সি এবং ডি অপশান ছিল ওখানে বলা হয়েছিল যে আপনি যদি পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতে যেতে চান সেক্ষেত্রে আপনি কোথায় যেতে চান সেটা আপনাকে এখানে মেনশন করতে বলা হতো, কিন্তু এখন ওই দুটো অপশান তুলে দেওয়া হয়েছে। মানে যারা এখন বর্তমানে কাজ করে শুধুমাত্র তাদের জন্য এই পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন হবে। যারা কাজ করতে যাবে ভবিষ্যতে তাদের জন্য কিন্তু এটা হচ্ছে না। তারপর সিলেক্ট করতে বলা হবে কাজের ধরন, মানে আপনি কী টাইপের কাজ করেন। এখানে অনেক রকম অপশান আছে, যদি কোনোটি না হয় সেক্ষেত্রে আদার সিলেক্ট করবেন এবং তারপর কাজের ধরনটা এখানে মেনশন করে দেবেন। তারপর আপনি পশ্চিমবঙ্গের বাইরে কবে থেকে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন সেই ডেটটা এখানে মেনশন করে দেবেন এবং তারপর আপনি দৈনিক কত টাকা মজুরি পান সেটা এখানে মেনশন করে দেবেন। তারপরে আছে এমপ্লয়েড বাই, যদি আপনি নিজেই কাজ করে থাকেন, ধরুন আপনি বাইরে একজন হকার হিসেবে কাজ করেন, বাইরে কোনো স্টেটে আর কি, সেক্ষেত্রে এটা নিয়োগকর্তা সেলফ হবে।
নিয়োগকারীর নাম, এমপ্লয়ি ফোন নাম্বার, এমপ্লয়ি অ্যাড্রেস এগুলো কিছু দেওয়ার দরকার নেই, না দিলেও চলবে। কিন্তু যদি কোনো এজেন্টের মাধ্যমে আপনি নিয়োগ হয়ে থাকেন বা যদি কোনো এমপ্লয়ারের দ্বারা বা কোনো কোম্পানির মাধ্যমে আপনি হয়তো নিয়োগ হয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এগুলো মেনশন করতে হবে। যদি আপনি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, ধরুন বাইরে আপনি একাই গেছেন, আপনি হয়তো নিজেই কোনো জায়গায় ছোট একটা দোকান আছে বা আপনি রাজমিস্ত্রি কাজ করেন, সেক্ষেত্রে নিচের অপশানটা না দিলেও চলবে। আর যদি এজেন্টের মাধ্যমে আপনি গিয়ে থাকেন, তাহলে এজেন্টের নাম, ফোন নাম্বার এবং এজেন্টের অ্যাড্রেস সব কিছু ডিটেলস এখানে এন্টার করতে হবে এবং এমপ্লয়ারের নেম হিসাবে কোন কোম্পানির আন্ডারে আপনি কাজ করছেন সেই কোম্পানির নাম, তার ফোন নাম্বার এবং তার অ্যাড্রেস এখানে এন্টার করে সেভ অ্যান্ড নেক্সট করবেন। তারপর এখানে একটি আপনার অস্থায়ী নিবন্ধীকরণ নম্বর জেনারেট হবে। আমি এখানে এই অপশানটা টিকমার্ক দিয়ে জেনারেট অ্যান্ড সেভ প্রফেশনাল রেজিস্ট্রেশন নম্বর এটার উপর একবার ক্লিক করব। এরপর নিচের দিকে আপনার একটি টেম্পোরারি নম্বর জেনারেট হয়ে গেল। এরপর আবার সেভ অ্যান্ড নেক্সট করব। এরপর আপনি যেগুলো ফিল করলেন সেগুলো এখানে শো হবে। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে আবার সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর আপনাকে ব্যাংকের ডিটেলস এখানে আপলোড করতে হবে। সেজন্য ব্যাংকের নাম এখান থেকে চুজ করবেন। তারপর ব্রাঞ্চের নাম, আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বারটা এখানে এন্টার করবেন। তারপর আপনাকে একজন নমিনি করতে হবে। সেই জন্য নমিনির নাম, তার সাথে আপনার কী সম্পর্ক, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার এন্টার করে সেভ অ্যান্ড নেক্সট করবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার পরিবার আছে কিনা। যদি থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করে সেভ অ্যান্ড নেক্সট করবেন। তো যদি আপনার ফ্যামিলি থাকে সেক্ষেত্রে যদি ইয়েস করেন, সেক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বার হিসেবে আপনি যার নাম দিতে চাইছেন তার নাম, জেন্ডার, বয়স, আধার নম্বর এগুলো এন্টার করবেন। আপনার যদি ফ্যামিলি মেম্বার আরও বেশি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাড মোর ফ্যামিলি মেম্বার এই অপশানটা ক্লিক করে পরপর তাদের নাম দিতে পারেন। এরপর এখানে আপনাকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। আপনার ফটো, আধার কার্ড, ব্যাংকের পাসবই, পাসপোর্ট, ভোটার কার্ড, রেজিস্টার ডিড এই জিনিসগুলো আপলোড করতে হবে। আগে পাসপোর্টের উপর স্টার মার্ক দেওয়া ছিল, আপলোড করা ম্যান্ডেটরি ছিল। এখন কিন্তু আর আপলোড না করলেও হবে। ডকুমেন্ট হবে জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে 500 কেবির মধ্যে। ডকুমেন্ট আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। তারপর আপনার ফোনে গ্যালারি ওপেন হয়ে যাবে, সেখান থেকে ডকুমেন্ট আপলোড করে দেবেন। এরপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে সমশ্রী প্রকল্পে অন্তর্গত সুবিধা পেতে আপনাকে নিচে তথ্যগুলো দিতে হবে। এখানে এক্সপেক্টেড জার্নি ডিটেল মানে আপনি কবে পশ্চিমবঙ্গে ফিরতে চাইছেন সেই ডেটটা মোটামুটি এখান থেকে আপনার সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনি কোথা থেকে যাত্রা শুরু করবেন, আপনার স্টেটের মধ্যে থেকে কোনো জায়গা থেকে শুরু করবেন, না আপনি যদি দেশের বাইরে থেকে থাকেন সেক্ষেত্রে শুরু করবেন, সেটা এখানে আপনাকে মেনশন করতে হবে। যদি আপনি স্টেটের মধ্যে থেকে থাকেন, মানে ধরুন আপনি বিহারে অথবা ঝাড়খণ্ডে আছেন, সেক্ষেত্রে এখানে আপনাকে যেটা আছে বা ব্যাঙ্গালোর যদি হয়ে থাকে ব্যাঙ্গালোর সিলেক্ট করবেন। আর আপনি কোথায় যেতে চান সেটা বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গল থাকবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যারা বাইরের স্টেট থেকে, বাইরের দেশ থেকে পশ্চিমবঙ্গে ফিরতে চান তাহলে আপনার গন্তব্যটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলই হবে, কারণ এই প্রকল্পটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্যই। মোড অফ জার্নি মানে কীভাবে ফিরতে চান, রেল, রোড, এয়ার, ওয়াটারওয়ে যেভাবে ফিরতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর ফিরে আসার কারণ এখানে জিজ্ঞাসা করা হচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে। দুর্ঘটনার কারণে উনি হয়তো অক্ষম হয়ে গেছেন, বর্তমানে কর্মস্থলে চাকরির অভাব, বা অন্যান্য অনেক কারণ আছে, বা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে আপনি হয়তো অন্য জায়গায় হয়রানি হচ্ছেন। এরকম যদি অনেকগুলো কারণ থাকে সেগুলো এখান থেকে সিলেক্ট করবেন। অ্যাডিশনাল ডিটেলসও আপনি মেনশন করে দিতে পারেন, দলিল নম্বর দেওয়ার এখানে দরকার নেই। তারপর আবার সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর আপনার সম্পূর্ণ ডিটেলসটা এখানে চলে আসবে, একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, ধরুন আপনি বেঙ্গালুরুতে কাজ করছিলেন, হঠাৎ কাজ ছেড়ে স্থায়ীভাবে পশ্চিমবঙ্গে ফিরে এলেন। তখন এই সমশ্রী প্রকল্পের আওতায় সরকার আপনাকে ফেরার খরচ হিসেবে 5,000 টাকা ট্রাভেল অ্যাসিস্ট্যান্স দেওয়ার কথা বলেছে। কিন্তু যদি আপনি আসলেই বেঙ্গালুরুতে না থেকে পশ্চিমবঙ্গের ভেতরে বসে অ্যাপটা ওপেন করেন আর আবেদন করেন, তাহলে কি হবে জানেন? তখন কিন্তু অ্যাপ আপনার রিয়েল টাইম লোকেশনটা অটোমেটিকলি ফেচ করে নেবে আর সেখানে দেখাবে আপনি পশ্চিমবঙ্গেই আছেন। এখন একবার ভাবুন তো, পশ্চিমবঙ্গ থেকে আবার পশ্চিমবঙ্গেই ফিরবেন, এটা তো একবারে অযৌক্তিক, তাই না? তাই সেক্ষেত্রে সরকার আপনাকে ফেরার খরচ মানে ওই 5,000 টাকা ট্রাভেল অ্যাসিস্ট্যান্স আর দেবে না। মানে যদি আপনি পশ্চিমবঙ্গের ভেতরে বসে দাবি করেন যে আপনি বেঙ্গালুরু থেকে ফিরছেন, তাহলে সেটা সরাসরি রং ইনফরমেশন হবে। আর রং ইনফরমেশন দিয়ে এই প্রকল্পের সুবিধা পাওয়া একবারেই সম্ভব নয়। তাই মনে রাখবেন, যারা এই প্রকল্পে আবেদন করবেন তাদের অবশ্যই পশ্চিমবঙ্গের বাইরে বা দেশের বাইরে থেকে আবেদন করতে হবে, তাহলেই আপনি প্রকৃতভাবে এই স্কিমের সুবিধা নিতে পারবেন। তো যদি আপনি সঠিকভাবে এই ফর্মটি ফিল আপ করেন তাহলে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। নেক্সট পেজে আসার পর এখানে আপনাকে পুনর্বাসন ভাতা এটা সিলেক্ট করতেই হবে। পুনর্বাসন ভাতা পাওয়ার জন্য মানে প্রতি মাসে 5,000 টাকা করে, বছরে 60,000 টাকা, এবং তার সাথে এই 3 এবং 4 এবং নিচের দিকে ABCD যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি শুধুমাত্র 2 নম্বর মানে পুনর্বাসন ভাতা সিলেক্ট করেন এবং নিচের দিকে কোনো অংশ যদি আপনি সিলেক্ট না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই পুনর্বাসন ভাতা দেওয়া হবে না। মানে 2 নম্বর আপনাকে সিলেক্ট করতেই হবে, তার সাথে 3 অথবা 4 অথবা নিচের দিকে যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতেই হবে। এবার দেখে নেবেন যেগুলো আপনার ক্ষেত্রে প্রয়োজন সেটা সিলেক্ট করার পর সেভ অ্যান্ড নেক্সট করবেন। আমি এখান থেকে 2 আর 4 সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সট করছি। দেখুন এখানেও কিন্তু মেনশন করে দেওয়া আছে, যদি আমি পুনর্বাসন ভাতা সহ উপরে ক্রমিক নম্বর 3 থেকে ক্রমিক নম্বর 5-এর অধীনে উল্লিখিত কোনো স্কিম নির্বাচন না করি তাহলে পুনর্বাসন ভাতার জন্য অযোগ্য হয়ে যাব। যেমন এখানে 3 থেকে 5, এখানে দেখুন 5 নেই, 5 বলতে 3 একটা হলো, 4 একটা হলো, আর লোনটাকে 5 নম্বর ধরা হচ্ছে। এবার 5-এর মধ্যে এখানে 4 টাইপের লোন আছে, যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি।
আর উপরে বলা হয়েছে যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে আমার ফর্ম রিজেক্ট হয়ে যাবে এবং শাস্তিযোগ্য অপরাধ হবে, এবং যদি আপনি কোনো ফেক ডকুমেন্ট দিয়ে টাকা পেয়ে যান তাহলে কিন্তু আপনাকে টাকা ফেরতও দিতে হতে পারে। এই জিনিসগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। যদি মনে হয় আপনার সব কিছু ঠিকঠাক আছে তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন। এখানে আপনার ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। দেখুন ক্লেম সাবমিটেড সাকসেসফুলি মেসেজ চলে এলো এবং আপনার ফোনে একটি মেসেজও পেয়ে যাবেন। এবার নিচের দিকে আপনি যেগুলো সিলেক্ট করেছেন সেই সুবিধাগুলো পাওয়ার জন্য এখানে কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা ভিজিট করতে পারেন। নেক্সট অপশানে আসার সঙ্গে সঙ্গে আপনি আবার একটি পেজে চলে আসবেন যেখানে কিছু প্রশ্নোত্তর পর্ব আছে, যেখানে বলা হয়েছে আপনি উৎকর্ষ বাংলা স্কিমে কোনো রকম বেনিফিট পাচ্ছেন কিনা। এটা ইয়েস নোতে উত্তর দেবেন। স্বাস্থ্যসাথীতে আপনার নাম আছে কিনা এগুলো ইয়েস নোতে উত্তর দেবেন, যেগুলো আছে বা যেগুলো নেই। যেমন আপনার বাড়ির কেউ বার্ধক্য ভাতা পান কিনা, আপনার বাড়ির কেউ লক্ষ্মী ভাণ্ডার পান কিনা, এরকম বিভিন্ন রকম প্রশ্ন করা আছে। সেগুলো হ্যাঁ হলে ইয়েস করবেন, অন্যথায় নো করে একদম নিচের দিকে এসে সাবমিট সার্ভে করবেন। এটা জাস্ট একটা সার্ভে, এটার উপর ফর্ম ফিল আপের কোনো কিছু নির্ভর করছে না। যদি এখানে কিছু ভুলভাল দিয়ে দেন সেক্ষেত্রে আপনার ফর্মে কিছু যায় আসে না। আমি এখানে কনফার্ম সাবমিশন করছি। আপনি কতগুলো রেসপন্স করেছেন কতগুলো করেননি সেগুলো এখানে শো হচ্ছে। আমি আপাতত সাবমিট করে দিচ্ছি। সাবমিট করলে সার্ভে ডেটা সাকসেসফুলি এবং আপনি লগ আউট হয়ে যাবেন এবং আপনি মেন পেজে চলে আসবেন। এভাবে আপনারা খুব সহজে সমষ্টির প্রকল্পে ফর্ম ফিল আপ করতে পারবেন মোবাইল থেকেই। আবারও বলে রাখছি, যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছেন, যারা ফিরে আসবে চিন্তা ভাবনা করছে, তারাই শুধুমাত্র এই ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট যেটা আছে 5,000 টাকা করে দেওয়া হবে সেটা কিন্তু পাবে। যারা অলরেডি পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন তাদের কিন্তু 5,000 টাকা দেওয়া হবে না, তাদের শুধুমাত্র 5,000 করে 12 মাস মানে 1 বছর টাকা দেওয়া হবে। ফর্ম ফিল আপের পরবর্তীতে সার্ভে হবে, ভেরিফিকেশনের পর যদি সব কিছু আপনার ঠিকঠাক থাকে তবেই কিন্তু আপনি টাকা পাবেন। আশা করি আজকের ভিডিও দেখে আপনারা পরিষ্কার ধারণা পেলেন কিভাবে সমষ্টি প্রকল্পের নাম অন্তর্ভুক্ত করতে হয় আর নতুন অ্যাপে কী কী পরিবর্তন এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।